দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আমরা গুম সংক্রান্ত ইনকোয়ারি যে কমিশন, যেটি অন্তর্বর্তী সরকারের সময় গঠিত হয়েছিল, সেটির ফ্যাক্ট চেক করব। আর এই ফ্যাক্ট চেক করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ওই কমিশনের সদস্য তখনকার এবং মানবাধিকার কর্মী নূর খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনারা জানেন যে গুম সংক্রান্ত যে ইনকোয়ারি কমিশন, তারা একটি প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের সময়ে দিয়েছিলেন। পরে তাদের কাগজপত্র যা ছিল তা বর্তমান সরকারের কাছে হস্তান্তর করেছে। কিন্তু বিষয়টি যেটি হলো যে সেই গুমের বিচার কবে হবে, সেটি আমাদের কাছে বড় প্রশ্ন। সেই প্রশ্ন নিয়ে আলাপ শুরু হবে। তবে তার আগে নূর খান, আপনাকে একটু জানিয়ে রাখি যে যেটি হয়েছে যে সম্প্রতি বিএনপি নেতা ইলিয়াস আলী খান, যিনি গুম হয়েছেন 2012 সালের 17 এপ্রিল, আপনি জানেন। তো ইলিয়াস আলীর গুমের ব্যাপারে সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, যাকে আপনিও চেনেন, তার বডিগার্ড ইমরুল কায়েস তথ্য প্রকাশ করেছেন যে কিভাবে তাকে গুম করা হয়েছে এবং পুরো ঘটনাটি বলছেন। আমরা একটু ভিডিওটা দেখি যে তিনি তা ওখানে আপনার আমাদের যে এখানে প্রসিকিউটর, তিনি কথা বলেছেন। জি, আমরা একটু দেখি। সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গলফ করেছি। র্যাবের যে ইন এবং আউট যে রেজিস্টার, অস্ত্রাগারের যে রেজিস্টার এবং ভিডিও ফুটেজ, র্যাব হেডকোয়ার্টারের যে ভিডিও ফুটেজ, এই সব কিছু জিয়াউল আহসান ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। অর্থ হচ্ছে যে এই সময়ের মধ্যে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে, ভিন্ন ভিন্ন সময়ে 7টি ঘটনার বর্ণনা দিয়েছে। সেটি দুটো জিনিস আরও বিস্তারিত আছে, যে দুটো জিনিস। একটি হচ্ছে জিয়াউল আহসান, তার যে বডিগার্ড, সে অবশ্য নিজের দায়ে এড়াচ্ছে, সেটা পরের খবর। উনি ছুটি দেখাচ্ছেন তার, ইমরুল কায়েস। বডিগার্ড মানে রানার। এবং তিনি আরও কথা বলছেন যে এই যে গুম করা হয়েছে এবং এটি পুরোটাই জিয়াউল আহসান জানতেন এবং কার নির্দেশে করা হয়েছে সেগুলো আমরা দেখব। তারেক সিদ্দিকী, আপনি জানেন যে প্রতিরক্ষা বিষয়ে ছিলেন, এবং সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো আপনারা তো ইলিয়াস আলীর বিষয়টি তদন্ত করেছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই কি হয়েছিল ইলিয়াস আলীর। আচ্ছা, প্রথমে আমি একটু বলে নেই যে আমরা আসলে তদন্তকারী সংস্থা ছিলাম না। আর দ্বিতীয় হচ্ছে গুম সংক্রান্ত যে কমিশনটা গঠন হয়েছে, এটা ইনকোয়ারি কমিশন। ফলে আমরা চার্জশিট দেওয়ার কোনো এখতিয়ার আমাদের ছিল না। এই যে এমপি সাহেবের উঠিয়ে নেওয়া এবং তারপরের যে ঘটনাগুলো, এই ঘটনা সম্পর্কে আমরা কাজ করেছি এটা নিয়ে ইনকোয়ারি কমিশনে, তখনও কিন্তু এই যারা এখন আদালতে উপস্থাপিত হচ্ছে, আদালতে সাক্ষ্য দিচ্ছেন বা যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, এদের সম্পর্কে তথ্যগুলো কিন্তু আমরা তখনই পেয়েছি। আমরা যখন এই যে রানার, যিনি, এ কিন্তু অনেক ঘটনার সাক্ষী, একটি দুটি না, অনেক ঘটনার সাক্ষী কিন্তু এই ইমরুলকে যদি আপনি তখনকার পত্রপত্রিকায় বা টেলিভিশনের ছবিগুলি খেয়াল করেন, তাহলে দেখবেন যে প্রথম হচ্ছে সে কমান্ডো, জিয়াউল আহসানও কমান্ডো ছিল, কমান্ডো ট্রেন্ড, এবং সে কিন্তু রানার ছিল জিয়াউল আহসানের প্রায় 1.5 বছর। এবং রানার কিন্তু একজন অফিসারের একেবারে ছায়ার মতো অনুসরণ করে, সাথে থাকে। তো মানে ইমরুলের তখনকার ঘটনা প্রবাহে উপস্থিতিটা প্রায় প্রতিটি ক্ষেত্রে, এটা কিন্তু তখনকার আপনি যদি মিডিয়া মনিটর করেন তাহলে পাবেন, ফটোগ্রাফ দেখা যাবে। হ্যাঁ, এবং ইমরুলের অবয়বের একটা পরিবর্তন ছিল, তখন লম্বা চুল ছিল এবং সে সবসময় কাছাকাছি থাকতো এবং তার খুব বিশ্বস্ত ছিল। ইমরুলের পাশাপাশি আরেকজন ছিল, ও পরবর্তীতে সে ইরান নাম, যদি আমি ভুল না করে থাকি, এবং আমার জানা মতে তারও সাক্ষ্য নেওয়া হয়েছে। তারা তখন যে ঘটনাগুলির বর্ণনা করেছিলেন, বিশেষ করে সিলেটের এমপি সাহেবের যে ঘটনাটা, এই ঘটনাটা তখন যেভাবে আমাদের কাছে বলেছেন, আমরা দেখলাম আদালতেও ঠিক একইভাবে বলেছেন। শুনি আপনার কাছ থেকে। তিনি তখন বলেছেন যে 1 দিন বা 2 দিন আগে তারা একবার এমপি সাহেবকে অনুসরণ করার চেষ্টা করেছেন, কিন্তু যখন সংবাদ আসলো যে তিনি
আজকে পথ দিয়ে যাচ্ছেন না বা তিনি আসছেন না, তখন তারা উড্র হয়, অর্থাৎ তারা ফিরে যায়। এবং তার পরবর্তীতে যখন পরের দিন বা তার পরের দিন যখন তাকে ধরার জন্য উদ্যোগ গ্রহণ করে, তার প্রথম যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে, আপনারা দেখেছেন শেরাটন হোটেল থেকে বেরিয়ে আসার একটা ছবি কিন্তু তখনই আমরা দেখেছি ভিডিও ক্লিপিং, মানে সিসিটিভি ক্যামেরার। এবং তাকে অনুসরণ করছিল মোটরসাইকেলে একজন সদস্য, গোয়েন্দা সংস্থার একজন সদস্য অনুসরণ করছিল র্যাবের। এবং সেই ব্যক্তি তিনিও কিন্তু তার কথাগুলি বলেছেন, এবং সেইখানে খুব স্পষ্টতই তিনি বলেছেন তাকে অনুসরণ করে মহাখালী এসছেন, এবং যখন মহাখালীর থেকে তার বাসার দিকে গাড়ি টার্ন নিবে, ওই জায়গাটিতে জিয়াউল হাসান তার গাড়ি সহ অবস্থান করছিলেন। এবং জিয়াউল হাসান তাকে ইশারা দেওয়ার পর সে ওখান থেকে চলে আসে, এবং পরবর্তীতে জিয়াউল হাসান কিন্তু তাকে উঠিয়ে নেয় তার টিম। এবং এই কথাগুলি কিন্তু বিভিন্ন সময়ে এসছে, এবং তারপর টিএফআই সেলে তাকে কিছু 1-2 দিন রাখা হয়েছিল বা কয়েকদিন রাখা হয়েছিল। তারপর তো আমরা যেভাবে শুনেছি, জানতে পেরেছি বিভিন্ন সাক্ষীর মাধ্যমে, নামগুলি আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না যেহেতু এখনও, প্রথম হচ্ছে সাক্ষীর নিরাপত্তার বিষয়টা, যারা সাক্ষ্য দিচ্ছেন, এবং সম্ভাব্য যারা অ্যাকিউজ জিয়াউল হাসানের বাইরে আছেন তাদের নামগুলিও আসলে প্রকাশ করা মানে হচ্ছে পালিয়ে যাওয়ার সুযোগটা তৈরি করে দেওয়া। সেই কারণে এই কথাগুলি না বলাই আমাদের জন্য ভালো। তারপরে পরিণতি থেকে তারপর যেটা হলো, তাকে আপনি দেখবেন যে জিয়াউল হাসান সহ এই ধরনের যে চক্রগুলি গড়ে উঠেছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলি বা পুলিশের যে সমস্ত বিশেষায়িত বাহিনী ছিল, এখানে কিন্তু একটা চক্র গড়ে উঠেছিল। না, তারপরে যে হলো মানে সর্বশেষ কি জানতে পারলেন ইলিয়াস এটা আলীর ব্যাপারে? সর্বশেষ যেটা জানা গেছিল তখন, সর্বশেষ তথ্য তার ব্যাপারে যে তাকে নিয়ে মানে নদীতে পেট চিরে ফেলে দেওয়া হয়। কোন এলাকায়? এটা এই আপনার ধলেশ্বরী নদীতে, বুড়িগঙ্গার পরের যে ধলেশ্বরী, ওই জায়গায়। যেটা আমরা আরো অনেক ঘটনার ক্ষেত্রেও এই একই রকম তথ্য পাই। যদি আমার নদীর নামে ভুল না হয়ে থাকে। জি, এটি ছিল তখন আমাদের সাথে যারা কথা বলেছেন তাদের 1-2 জন, যারা, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে তাদের কৌশলটা এরকম ছিল যে এক গ্রুপ উঠিয়ে নিত, আর এক গ্রুপ তাদেরকে টিএফআই সেল বা অন্য কোথাও রাখতো, এবং আর এক গ্রুপ কিন্তু ওখান থেকে তাকে নিয়ে যাওয়া, তাকে মানে ওই বন্দিকে নিয়ে যে খালাস, অর্থাৎ যাদেরকে হত্যা করবে তাদেরকে খালাস বলে, আর যাদেরকে ছেড়ে দিবে তাদের কোনো জায়গায় নিয়ে ছেড়ে দেবে। ফলে যে গ্রুপ উঠিয়েছে আর যে গ্রুপ মেরে ফেলছে, দুই গ্রুপ কিন্তু একে অপরকে চিনে না, আলাদা আলাদা গ্রুপ। এই ক্ষেত্রে কিন্তু একটা কমান্ড তো থাকে। একটি বলি যে এই ক্ষেত্রে দুটি মানুষ এটার জানার সুযোগ থাকে। একজন হচ্ছে র্যাব ইন্টেলিজেন্সের যিনি প্রধান থাকেন, তিনি অনেক সময় নিজেই এই অপারেশনে থাকেন, অথবা এডিজি অপস, জি অপারেশনের এডিজি যিনি থাকেন, তিনি এই জিনিসটা জানতে পারেন অনেক ক্ষেত্রে। যদি ইন্টেলিজেন্স না জানাতে চায় তাহলে সেই ক্ষেত্রে নাম না জানালেও ঘটনা সম্পর্কে তারা জানতে পারে। এই জিয়াউল হাসান কিন্তু এই দুইটা পজিশনেই ছিল, অর্থাৎ দুইটা পজিশনেই, দুইটা ভিন্ন সময়ে দুইটা পজিশনে ছিলেন। ফলে তার আমলটা কিন্তু বেশ লম্বা, এবং আপনি যদি তারও আগে খেয়াল করেন, সে কিন্তু র্যাবে ছিল। জি, ইন্টেলিজেন্স এবং এডিজি অপস ছাড়াও মেজর থাকা অবস্থায়ও কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে ছিল, এবং তার বিরুদ্ধে তখনও কিন্তু ক্রস ফায়ারের অভিযোগ আছে। এটা গেল আপনি এমপি সাহেবের যে বিষয়টা বললেন সেটা সম্পর্কে আমরা যতটুকু জেনেছি তার পুরাটাই বললাম। এবং আমার আচ্ছা, একটু আমার জানতে চাই, আপনারা কি এটা নিশ্চিত হতে পেরেছেন যাকে তুলে নিয়ে যাওয়ার কতদিনের ভিতরে হত্যা করা হয়? যতদূর মনে আছে, মানে এগুলি কিন্তু সম্পূর্ণ মনে রাখা খুব কঠিন, তবে যতটুকু মনে আছে 3 থেকে 4 দিনের মধ্যেই তাকে খালাস করা হয়। মানে তাই যদি হয়, তারপরে আমরা দেখলাম শেখ হাসিনা তার পরিবারের সঙ্গে কথা বলছেন, এইগুলো কেন? এই যে এই নাটকগুলি, মানে এই কাজগুলি যেমন হয়েছে, পাশাপাশি ওই ঘটনার জন্য
তারা কিন্তু আপনি দেখবেন যে টেলিফোনে কথোপকথনের এক জায়গায় আছে জিয়াউল হাসান এবং তারেক সিদ্দিকীর, সেখানে কিন্তু সেটা বলছে যে আপনারা আমাকে দিয়ে করাচ্ছেন, আবার মানে আমি একজন কমান্ডো, আমাকে দরকার হলে জঙ্গলে পাঠিয়ে দেন, এই কথাগুলি আছে। তার মানে হচ্ছে এরা এই কাজগুলি করছে কিন্তু সমন্বিতভাবে, অর্থাৎ নির্দেশিত যে হয়েছিল এই সমন্বয়ের লেভেলটা কোন পর্যন্ত, সর্বশেষ এইটা টপ তো, লেভেল? হ্যাঁ, মানে নীতি নির্ধারকদের সর্বোচ্চ পর্যায়ে এই সমন্বয়টা ছিল। সব ক্ষেত্রে কিন্তু এটা না, কোনো কোনো ক্ষেত্রে একদম টপ টপ বলতে আপনি কি বোঝাচ্ছেন? তখন যিনি দায়িত্ব মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল যিনি, তিনি এটা আচ্ছা, আমরা অবৈধ যদি থাকতেন। সম্ভব হয় তাহলে আপনাদের এই যে কমিশন, মানে ইনকোয়ারি কমিশন, একটা যে ডকুমেন্টারি হয়েছে, আমরা সেখান থেকে এটা কি দেখাতে পারবো যে এইখানে যে যেখানে পুরা কারা কিভাবে কাজ করে, শেখ হাসিনা সরাসরি জড়িত ভিডিওর একটা আছে, লেফটেন্যান্ট আকবর হোসেনের ডিজিএফ এর প্রধান, তার একটা বক্তব্য, আমরা যদি দেখাতে পারি তাহলে যেতে পারি। এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টার্স অফিস, সাউন্ডটা শুনতে চাই। অনেক সময় ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল, তো উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন, কথা বলতেন। উনি ডিজিএফআই আদেশ ছিলেন নির্দেশও এবং দিতেন। খুব গুরুত্বপূর্ণ সময় উনি ছিলেন এবং উনি খুব প্রভাবশালী ছিলেন। সো আউট অফ দি ওয়ে আই ওয়েন্ট টু পিএম অ্যান্ড রিকোয়েস্টেড হার যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে, তার জি, ছেলেটাকে এটা এটা করা clear। হয়েছে। যেটা হচ্ছে যে উনি কিন্তু পিএমকে বলছেন, ওই সময় পিএমকে বলছেন। আমার কাছে প্রশ্ন যে এই ডিজিএফআই ছিলেন তখন তিনি, এবং আপনারা যখন তার ইন্টারভিউটা করেছেন উনি কিন্তু তখন অ্যারেস্টেড ছিলেন না, তো তাকে কিভাবে পেলেন? এবং প্রথম হচ্ছে উনি কিন্তু প্রথম দিকে দেশে ছিলেন না, উনি এসছিলেন দেশে সম্ভবত পারিবারিক কোনো প্রয়োজনে, এবং ওই মুহূর্তে আমরা ওই সুযোগটা গ্রহণ করি। এবং ওনার সাথে আমাদের দীর্ঘ 2 দিন 5 ঘন্টা করে, সম্ভবত 2 দিনে প্রায় 9.5 থেকে 10 ঘন্টা আমরা আলাপচারিতা করেছি, এবং আমাদের আলাপচারিতার এই ধরনটা ছিল জিজ্ঞাসার মতো, জিজ্ঞাসাবাদের মতো। যে ইনকোয়ারি কমিশন যেভাবে করে, হ্যাঁ, সেইভাবেই আমরা উনি কি কি বলছিলেন এইটুকুই না, তো আরো বেশি? অনেক কিছু বলেছেন। যেটুকু বলা সম্ভব। এই যে মানে ব্যাপারটা হচ্ছে এই অংশটা শুধু এইটুক শুনে রাখেন যে উনি কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী এবং তারেক সিদ্দিকী যিনি উপদেষ্টা, তাদের নাম একাধিকবার তাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত বা সংশ্লিষ্টতার কথা কিন্তু তিনি বলেছিলেন। যেমন ধরেন ইসলামী ব্যাংক নিয়ে যে কথাটা এসছে তখন, সেটাতে উনি বলেছেন। তারপরে হুম্মাম কাদেরের ছাড়ার সেটা ব্যাপারটা, বলছিলেন। সেখানে উনি বলেছেন যে উনি একাধিকবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, এবং সেখানে উনি বলেছেন যে আমার নাম, ওনার নানা ছিলেন নুরুল হক সাহেব, গভর্নর ছিলেন 1972 সালে, 72 না তো 74 সালে, বাংলাদেশ ব্যাংকের, না গভর্নর, জেলা গভর্নর, জেলা ডিস্ট্রিক্ট গভর্নর, জি, বাকশালের। জি। তো উনি খুব মানে প্রমিনেন্ট আওয়ামী লীগের নেতা ছিলেন নুরুল হক সাহেব, এমপিও ছিলেন। এবং এই নুরুল হক সাহেবের সাথে, ওনার নানা ছিলেন নুরুল হক সাহেব, নুরুল হক সাহেবের সাথে হুম্মাম কাদারের দাদা ফজলুল কাদের চৌধুরীর ফজলুল কাদের চৌধুরী ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং সম্ভবত নুরুল হক সাহেব ইট বা অন্যান্য সরঞ্জাম সাপ্লাই করেন চিটাগাং ইউনিভার্সিটি যখন তৈরি হয়। ফলে ওনাদের ভিতরে একটা ভালো সম্পর্ক না থাকলে তো একে অপরকে সাহায্য করেন না। জি, সেই সম্পর্কের বিষয়টা তো আমরা এবং বললাম, সেই কিন্তু সম্পর্কের জায়গা থেকে তিনি আমাদেরকে যেটা বলেছেন যে আমি 2 বার, কমপক্ষে 2 বার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যাই এবং রিকোয়েস্ট করি যে ওর বাবা হতো ফাঁসি হয়ে গেছে, অন্ততপক্ষে ছেলেটাকে মুক্তি দেওয়া হোক। প্রধানমন্ত্রী কি বললেন তাকে? দেখব, শেখ হাসিনা দেখছি, দেখা যাক, তোমার এটা নিয়ে ভাবতে হবে না, এরকম কথাগুলি। তখন উনি ডিজিএফআই ছিলেন। জি। তার মানে উনি জানতেন যে হুম্মাম তাদের অধীনে আছে, এবং তিনি প্রধানমন্ত্রী যে এটা জানতেন, এবং প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া যে ছাড়া যাচ্ছে না, এই কারণেই তিনি আসলে ওখানে গিয়েছেন। শেখ হাসিনার সঙ্গে যখন ইলিয়াস আলীর স্ত্রী কন্যা তাদেরকে নিয়ে গেলেন, কথা বললেন, তখন তো কি ইলিয়াস আলী নাই তো, না আমার আছে কি নাই? যদি ওই 3-4 দিনের না, পরে পরে হয়ে আর থাকে, একটু পরেই গেল। হ্যাঁ, পরে হয়ে থাকলে তো আর ওই সময় থাকার সুযোগ নেই। কিন্তু এটা তাদেরকে সান্ত্বনা দেয়া হচ্ছিল তো। এইটা আসলে কি কোনো অপরাধী অপরাধ করে স্বীকার করে সমাজে? আচ্ছা, একটা ছোট্ট যদি একটা চুরির অপরাধও করে কেউ, সে কি সহজে স্বীকার করে? সেটা করে না। এবং এখানে অনেকটা নাটকীয়তা
তৈরি করার চেষ্টা হয়েছে, কারণ তখন তো এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন এসেছিল। আপনার খেয়াল থাকার কথা, জি। ইলিয়াস আলীর আগে সিলেটের 2জন ছাত্রনেতা গুম হয়েছিল, জি দিনার এবং তার বন্ধু, এবং তারা গুলশান থেকে যখন উত্তরায় তাদের হোটেল অভিমুখে যাচ্ছিল সিএনজিতে, পথিমধ্যে তাদেরকে অপহরণ করা হয়। এটা সম্ভবত, আমার একজাক্ট টাইমটা মনে নাই, সম্ভবত এমপি সাহেবের কয়েকদিন আগে। এবং তখন সিলেটে কিন্তু টিপাই মুখের বাঁধ নিয়ে ব্যাপক আন্দোলন হচ্ছিল, জি। এবং সেইটার সূত্র ধরেই এই ঘটনাগুলি ঘটছিল। এরকমটি কিন্তু বিভিন্ন কথাবার্তায় জি, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে বলছি যে আপনি যে এই নদীতে লাশ ফেলা, এটা একটু আমরা দেখবো। আপনাদের তদন্ত তো বলেছেন, একটু লাশ ফেলাটা একটু দেখি যে এটা কিভাবে করা হতো। হত্যাকাণ্ডগুলি করা হতো। প্রথম দিকে কিছু লাশ রাস্তাঘাটে পাওয়া যেত, ফেলে যেত, তো কিছুদিন আগে উঠিয়ে নিয়েছিল কারা জন্য। তারপর যখন সন্দেহ হলো যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা, যখন এই জিনিসগুলি মানুষের ভিতর কানাঘুষা হতে থাকলো, তখন কিন্তু আর রাস্তাঘাটে লাশ ফেলতো না। একটা বেশ কমন মেথড ছিল যেটা গোটা দেশে ব্যবহার করা হতো, সেটা হলো নৌকায় নিয়ে যে গুলি করে মেরে ফেলা। এরপরে যখন যাওয়া শুরু হলো, আমরা জি, একজন বলছেন আমরা সেটা এই যে নৌকার একটা আপনারা গ্রাফিক ডিজাইন এখানে করেছেন, আর একটা নৌকাও এরপরে আছে, কিভাবে কি করা হয় সেটা যদিও প্রতীকে আপনারা ব্যবহার। এই লাশগুলো কি পাওয়া গেছে কদ্দূর? মানে আপনারা কি পরে কোনো, আপনারা তো ইনকোয়ারি কমিশন, এই যে নৌকায় করে লাশগুলো ফেলে দিত, আরও ঘটনা আছে, কিভাবে গুম করতে একটু বলেন। দেখেন, প্রথম হচ্ছে একটা কমন যে প্যাটার্নটা ছিল, ধরে নিত, তারপর কিছুদিন জিজ্ঞাসাবাদ করত, তারপরে তাদেরকে নৌকায় করে নিয়ে, যে এটা একটা প্যাটার্ন, নৌকায় নিয়ে পেট চিড়ে বস্তা বেঁধে নদীতে ফেলে দিত যাতে ওই লাশ না ভাসতো। আপনি এই জায়গাটা একটু বলে রাখি, কয়েকটা স্পট আছে, তার ভিতর গুরুত্বপূর্ণ স্পটটা ছিল হচ্ছে ঢাকার অদূরবর্তী বুড়িগঙ্গা এবং ধলেশ্বরীতে। এবং আপনারা যদি ওই সময়ে, যেহেতু ফ্যাক্ট চেক করেন, আপনারা যদি ওই সময়কার পত্রপত্রিকাগুলি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে ওই সময়কালে প্রায় প্রতি 2-3 দিন পর পর বা প্রতি সপ্তাহে 1-2টো লাশ ভেসে উঠতো মুন্সিগঞ্জ এলাকায়, আটকে যেত। ওইটা একটা স্পট আছে, আটকে যায় একটা স্পট আছে, এটা ওই লঞ্চ ঘাটের কাছাকাছি। জি জি, ওখানে কচুরিপানা আছে, হ্যাঁ, এবং একটা কোনা আছে যার জন্য আটকে যায়। এবং এই যে আটকে যাওয়া লাশ, এইটা নিয়ে আমরা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, এবং সেইখানে দেখলাম আমরা ওই সিভিল সার্জনের সাথে, তৎকালীন সিভিল সার্জন, তারপর ডোম, এদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে মুন্সিগঞ্জের। এবং এই লাশগুলি যেখানে যে কবরস্থান দাফন করা হতো সেটাকেও আমরা চিহ্নিত করেছি। সেটা মুন্সিগঞ্জ সার্কিট হাউসের উল্টা দিকে একটু সামনে। ওখানে একটা কবরস্থানকে 2 ভাগ করা আছে। এক ভাগে হচ্ছে সাধারণ মানুষের কবর হয়, আর একটা জায়গায় যাদের আইডেন্টিফাই করা যায় না, যাদের ঠিকানাবিহীন যে লাশগুলো, তাদেরকে দাফন করা হয়। তো যারা দাফন করেছেন, যারা পোস্টমর্টেম করেছেন, তাদের কাছে আমরা যখন জিজ্ঞেস করেছি, এবং অনেকগুলো পোস্টমর্টেমের কাগজ আমরা দেখতে পেরেছি, সুরতাহাল রিপোর্ট দেখেছি, সেখানে খুবই স্পষ্ট করা আছে এই জায়গাটিতে। এই জায়গা মানে কোন জায়গা? আপনার এই অংশে, মানে কানের উপরে ঠেকিয়ে, মানে এই জায়গাটা ঠেকিয়ে পিছন দিকটা, জি, মাথায় গুলি করা। এবং এই গুলিটা সম্পর্কে যারা এক্সপার্ট, তাদের বক্তব্য হচ্ছে এটা একেবারে ঠেকিয়ে গুলি করা, জিরো। এবং এই প্যাটার্নটা বেশ কিছু লাশের ভিতর ছিল, যে লাশগুলি ওখানে ভেসে আটকে গেছিল, যাদের দাফন ওখানেই হয়েছে। এবং এদের মধ্যে একজনের লাশ শনাক্ত হয়েছিল, জি, সেটা হচ্ছে এই হাতির পুলে যুবদল করতে একটা ছেলে, আমার এই মুহূর্তে নামটা মনে নাই, কিন্তু আমাদের রেকর্ডপত্রে আছে, এবং পত্রপত্রিকাও নিউজটা আছে। তাকে তার পরিবার কিন্তু শনাক্ত করে এনে দাফন করেছে। সম্ভবত তার বাড়ি চাঁদপুর বা নোয়াখালী এই সব অঞ্চলে, থাকতো হাতির পুলে। তো যেহেতু এই যে ওই সময়ে 3-4টা লাশ প্রায় যেত, এবং একই প্যাটার্নের, একজন যেহেতু রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে, অন্যদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ মনে রাখতে হবে যে লাশগুলি যখন ভেসে যেত, সেটি তখনই ভেসে উঠতো যখন এটা একদম পচন ধরার পর্যায়ে গ্যাস আটকে যেয়ে ভেসে উঠতো, এবং তখন এত ফুলে যেত যে আসলে এক দেখায় চেনা খুব কঠিন হতো। আর ওই এমন গন্ধ বেরোতো, তখন মানুষ কিন্তু কাছে যেয়েও খুব বেশি
একেবারে আপনজন আসলে দেখার সুযোগটা খুব কঠিন ছিল। তো আমরা এরপর কিন্তু আমাদের আমরা একটা কথা বলেছিলাম তখন মিডিয়াতে, যে ওই যে মুন্সিগঞ্জ যে কবরস্থান, এইটাকে সংরক্ষিত করা এবং ওই কবরস্থানে যে সমস্ত মানুষকে দাফন করা হয়েছে, ওখানে তো একটার পর একটা কবর হয়ে গেছে, কোনটা গুলিবিদ্ধ লাশ কোনটা এই জিনিসগুলি তো বোঝা খুব কঠিন। কিন্তু ওইখানে ধরেন 500 লোকের ভিতর 5 জন লোক হতে পারে। আমরা তো 300 প্লাস মাইনাস 300 মানুষকে এখনো ফিরে পাইনি। তো এর ভিতর যদি 5 জন মানুষও ওখানে দাফন হয়ে থাকে, তাহলে তাদের স্যাম্পলিংটা করে রাখা দরকার ওই ডিএনএর। জি আর এদিকে যে 300 পরিবার আছে জি তাদের স্যাম্পলিংটা করে রাখা, তাহলে এটাকে আমরা সুযোগ খুব আছে। সহজে কাজটা করে যদি বের করতে পারি, তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হবে এবং সরকারই কেবলমাত্র এই কাজটা করতে পারে, অন্য কারোর পক্ষে এটা সম্ভব আপনারা না। কিন্তু আপনাদের এনকোয়ারিতে একটা জিনিস বলেছেন, আমরা ওটা দেখে তারপরে বিরতিতে যাব, যে যাকে কাউকে কাউকে আবার হত্যা করা হতো না, ভারতে পাঠানো হতো, সেটা কেন? আমরা একটু দেখে তারপর বিরতিতে যাই, তাদের বক্তব্যটি দেখানো যাবে? জি শুনি একটু। কিছু মানুষকে বাঁচিয়ে রাখবে কিন্তু রিলিজ করতে পারবে না বাংলাদেশে, নানাবিধ কারণ থাকতে পারে সেটার জন্য। তখন তাদেরকে আমরা দেখছি ইন্ডিয়াতে পার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে পার করার পদ্ধতিটা আমরা বুঝতে পেরেছি বন্দীদের সাথে কথা বলে, সিকিউরিটি ফোর্সের ভিতরে যে হুইসেল ব্লোয়াররা আছে তাদের সাথে কথা বলে, এবং অনেক সময় আমরা নথিপত্র মিলিয়ে দিন তারিখ চেক করেও ওগুলোকে কনফার্ম করেছি যে এভাবেই ঘটেছে। ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো, আমাদের বাহিনী নিয়ে যেত 300-400 মিটার ইনটু দ্য বর্ডার, নিয়ে যে ওই বাহিনীর হাতে হ্যান্ড ওভার দিত। একটা বিশেষ ক্ষেত্রে আমরা শুনলাম দেখেছি যে যেখানে এখান থেকে সীমান্তে নিয়ে যেত, ইন্ডিয়ান বাহিনীর হাতে তুলে দেওয়া হতো, ওখানে একটা ব্যবস্থাপনা, সেটি কেন আপনার কাছ থেকে আমরা জানবো। দর্শক, তার আগে ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো একটু পরেই। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুন রশিদ, এবং আমার সঙ্গে একুশে টিভির সঙ্গে আছেন নূর খান, যিনি গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশনের সদস্য। আমরা সেই গুমের ফ্যাক্ট চেক করছি। সদস্য ছিলেন, জি ছিলেন, ওনারা এখন নাইট, এটা কথা বলবো আমরা একটু আগে। আমরা যে ভিডিওটা বিরতির আগে দেখিয়েছিলাম সেটি এমনি আমরা ব্যাকগ্রাউন্ডে চালাবো, বাট শব্দ শুনবো না। কিন্তু সেটা হচ্ছে যে ভারতে একটি অংশকে নিয়ে যাওয়া হতো, তার ভিতরে উল্লেখযোগ্য কারা কারা ছিলেন, যদি শুরুতে সেটা একটু জেনে নেই। দেখেন, তারও আগে একটু কথা আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ভিকটিমের যখন জবানবন্দি গ্রহণ করছিলাম, অনেক ভিকটিম তাদের বর্ণনায় যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হতো, তখন তারা মানে অনুমান করেছেন, ভয়েস শুনেছেন যে সেখানে হিন্দি ভাষাভাষী বা ইংরেজি জানার লোক তারাও তাকে জিজ্ঞাসাবাদ করেছে। জি, এটা দিয়ে মানে আমরা একটা ধারণা পেতে পারি যে তখন ওয়ার এগেনস্ট টেরোরিজম একটা বিষয় ছিল, এবং তখন বিভিন্ন দেশের গোয়েন্দারা বিভিন্ন দেশে যৌথভাবে কাজ করত। এবং আমাদের এখানেও যে বিষয়টা ছিল যে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারে এই ধরনের একটা ব্যবস্থা ছিল, এটা মোটামুটি ধারণা করা যায়, কারণ বিভিন্ন ভিকটিমের মানে বয়ানে এই জিনিসগুলি এসছে। এবং অনেক ভিকটিম আছে যাদেরকে বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়ার পর পরবর্তীতে ভারতে পাওয়া গেছে। যেমন বর্তমান আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, জনাব স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে কিন্তু মোটামুটি যে জায়গা থেকে নেওয়া হয়েছে সেটা উত্তর এলাকা থেকে, এবং রাখাও হয়েছে উত্তর এলাকায় টিএফআই সেলে, এবং সেইখান থেকে তাকে পরবর্তীতে কিন্তু গাড়ির যোগে নিয়ে যাওয়া হয় বর্ডারে, এবং বর্ডারে নিয়ে শিলংয়ের এই দিক দিয়ে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এবং আমরা অনেক ভিকটিম, বেশ কয়েকজন ভিকটিমের কাছ থেকে শুনেছি যে এইভাবে নেওয়া হতো, এবং বর্ডারে ভারতীয় পক্ষ আসতো, বাংলাদেশ থেকে একটা ইন্টেলিজেন্স এজেন্সির লোকরা নিয়ে যেত বন্দিকে, বা র্যাব বন্দিকে নিয়ে যেয়ে হস্তান্তর করতো। জি, এবং আমরা সালাউদ্দিন সাহেবের ক্ষেত্রে এই জিনিসটাই আমরা দেখেছি, মানে জানতে পেরেছি যে তাকে ওখানে নিয়ে হস্তান্তর করে, এবং ভারতীয় এজেন্সি তাকে ভারতে আবার পরিত্যক্ত করে গ্রেপ্তার দেখানো, মানে আটক করা, এই জিনিসটা আমরা যাদেরকে ভারতে নেওয়া হতো তাদেরকে ভারতে নেওয়ার কারণ কি? ধরেন ওরা তো গুম করে ফেলে। এটার পেছনে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে অনেকগুলি বিষয় আছে,
যে বিষয়গুলি নিয়ে খুব তোলপাড় তৈরি হয়েছে, প্রশ্ন এসছে মানুষের ভিতরে, এক ধরনের এটারে কি বলবো, মানুষ এক ধরনের বিশ্বাস অর্জন করে ফেলছে যে হ্যাঁ সরকারি এটার সাথে যুক্ত। এবং অনেক প্রশ্ন যখন আসে, মানুষ যখন এটা নিয়ে প্রতিবাদে নামে, তখনই আমরা দেখেছি যে তাকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এবং এটি অনেকগুলি গ্রুপকে এই কাজটি করেছে। তার মধ্যে সালাউদ্দিন সাহেব যেমন আছেন, তার ভিতরে এমন ব্যক্তিও আছেন যাদের বিরুদ্ধে হয়তো তৎকালীন সরকার অভিযোগ এনেছিলেন এক্সট্রিমিস্ট পলিটিক্সের সাথে যুক্ত হওয়ার কারণে। আপনি দেখবেন জেএমবি কিন্তু একসময় যখন গঠন হয় পরবর্তীতে ঘোষণা দিয়েছিল যে তাদের কার্যক্রম শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও বিস্তৃত এবং ভারতের দুটো এলাকায় তাদের কার্যক্রম তারা চালাচ্ছেন। এই ঘোষণাটা কিন্তু তাদের না, আমি যে বিষয়টা বুঝতে চাই, আপনার কি আমাদের এখনকার স্বরাষ্ট্র সালাউদ্দিন সাহেবকে ইন্টারসেপ্ট করেছেন কিনা, ইনকোয়ারি করেছেন কিনা? আপনাদের সাথে আমাদের সাথে কথা হয়েছে ওনার, এবং শুধু ওনার কথা না, যারা এই বিষয়গুলি সম্পর্কে তৎকালীন এই ফোর্সগুলির ভিতর কাজ করতেন তাদের অনেকের সাথেই এই ব্যাপারগুলি। সালাউদ্দিন সাহেব কি বলেছেন যেটুকু বলা সম্ভব, মানে কিভাবে কাজ নিয়ে যায়, তাকে উনি এবার কিভাবে ছাড়া পেলেন, তারপরে ছাড়া পাওয়ার পর থাকলেন, এবং তারপর তাকে ওইখানে তো ভারতের বর্ডারের ভিতরে নিয়ে তাকে ছেড়ে দেয়। তখন পর্যন্ত সে বুঝতে পারেনি যে এটা বাংলাদেশ না ভারত। যখন তিনি বুঝতে পেরেছেন, তখন মানুষের কাছে যখন বলেছেন যে তার পরিচয় দিয়ে, তখন তো তাকে আপনার নিকটতম থানায় নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং তারপর খুব স্বাভাবিকভাবে, তিনি তো তার আগে প্রতিমন্ত্রী ছিলেন, জি, ফলে এরকম একটি মানুষকে যখন পায়, আর বাংলাদেশ এটা তো দুই দেশের ভিতরে হয়েছে ব্যবস্থাটা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভারত যতই এটাকে যেভাবেই বর্ণনা করুক না কেন, এই যে দীর্ঘ সময় তাকে ওখানে রেখে দেওয়া এবং তার বিরুদ্ধে একটা মামলা করা এবং সেই মামলার থেকে তার মুক্তি পাওয়া এবং শিলংয়ে তার থাকার ব্যবস্থা নানাভাবে হয়েছে। এটা এক সময় তো একদম বন্দির মতোই ছিল, তারপর কিছুটা নজরদারির ভিতরে ছিল, এরকম ছিল। যেভাবেই আমরা বলি না কেন, অনেকে আমরা ব্যঙ্গাত্মক কথাও বলা শুরু করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ভিকটিমকে আসলে ভিকটিমের জাগার, ভিকটিমের কষ্ট, ভিকটিমের দুর্ভোগ, এইটা আসলে ভালো করে বুঝে নিয়ে কথা বলা আপনারা তো উচিত। তালিকাও চেয়েছিলেন ভারতের কাছে, সেটা কি পেয়েছেন? দেখেন, ভারত তালিকা যেগুলি দিয়েছে ভারত, সেগুলি দেখা গেছে যে দীর্ঘ তালিকা, কিন্তু আমরা যাদেরকে খুঁজছি তাদের নাম নেই। এটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে, আমরা শুধু এই ঘটনার এই গুম ভিকটিমদের ক্ষেত্রে বলছি না, অন্যান্য ক্ষেত্রে আমরা বিগত দিনে মানবাধিকার কর্মী হিসাবে যখন ভারতের যারা গিয়েছে, আটক হয়েছে, তাদের সন্ধান যখন চাইতাম, তখন দেখা যেত যে নামগুলো ওখান থেকে দেওয়া হতো। একটা হচ্ছে উচ্চারণগত সমস্যা ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের, জি, আর একটা হচ্ছে আমাদের নাগরিকরাও অনেক সময় নাম ভুল বলতেন, বাবার নাম মানে হিন্দি যিনি রেকর্ড করতেন তিনি হয়তো সেভাবে করতে পারতেন না। এইখানে যেই লিস্টটা আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আমরা কাউকে পাইনি, কিন্তু এই লিস্ট গ্রহণের যখন আমরা গ্রহণ করি তখনই ভারত থেকে একজনকে কিন্তু পুশ ইন করে দেওয়া হয়, এবং যে এসে আপনাদের সামনেই সে বলেছে তার পুরা ঘটনা, সাভার এলাকা থেকে তাকে নেওয়া হয় এবং তারপর কিভাবে নিয়েছে, তারপর কিভাবে এসছে, সবই বর্ণনা করেছে। একজন ভিকটিম মানে একজন তো স্পষ্ট করেই বলেছেন যে দুজনকে, এটা এই বাহিনীর ভিতরের মানুষই বলেছে যে এক সময় সিলেট দিয়ে দুজনকে ভারতের বাহিনীর কাছে হস্তান্তর করে, আবার ভারত দুজনকে আমাদের র্যাবের কাছে হস্তান্তর করে, এবং পথে দুইটা জায়গায় কিছু দূরে, এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো 15-20 কিলোমিটার দূরে দুজনকে গুলি করে মেরে দেয়। এই ঘটনা আছে। আরও একটা জিনিস আছে আপনাদের মনে রাখতে হবে, যে পুরা বিভৎসতা বোঝার জন্য এটা আমি বলছি। প্রথম হচ্ছে যে এই কাজগুলি করতে অভ্যস্ত করা হয়, এবং আমরা দেখেছি এই কাজগুলি যখন করানোর জন্য দুজন মেজর সাহেবকে চেষ্টা করানো হয়েছে, অভ্যস্ত করার চেষ্টা করছে, তারা বলতে গেলে প্রতিবাদ করেছেন, নীরব প্রতিবাদ, এবং এক পর্যায়ে তারা পালিয়ে এসে, র্যাবের থেকে পালিয়ে এসে সেনাবাহিনীর কাছে আশ্রয় চান। তারা সেনাবাহিনীর মানে মাতৃ অর্গানাইজেশনের কাছে আশ্রয় চান, এবং এই ব্যাপারে যে দুইজন মেজর ছিলেন তার একজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল, আমি নাম না বলে বলছি। উনি তৎকালীন সেনাপ্রধানের কাছে লিখিত চিঠি দিয়েছিলেন
প্রধানমন্ত্রীর দপ্তরে সেই চিঠি জমা পড়েছিল, প্রধানমন্ত্রী বরাবরও ছিল, এবং সেই চিঠি আমরা উদ্ধার করতে পেরেছিলাম, এবং উনি নিজে ওনার চিঠি শনাক্ত করেছেন আমাদের কাছে, এবং তিনি যে ভয়াবহ বর্ণনা দিয়েছেন তাকে মানে র্যাবে জয়েন করার পর তাদের দুজন মেজরকে একটা নির্দিষ্ট দিনে বলা হয় র্যাব 1-এর গেটে আসতে, র্যাব হেডকোয়ার্টারের গেটে আসতে, এবং তারা র্যাব হেডকোয়ার্টারের গেটে রাত্রে আসেন এবং তারপর তাদেরকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়, এবং টঙ্গী পার হওয়ার পর মানে ভৈরবের আশেপাশে আপনার ব্রিজ, যতগুলি ব্রিজ ছিল প্রত্যেকটা ব্রিজে 1-2 করে নামাইছে, প্যাকেট মানে বন্দীদেরকে নামায় মাথায় গুলি করে ফেলে দিয়েছে। তো ওদেরকে যখন বলা হয়েছে যে তোমরা একটা গুলি করো, ওরা করতে অস্বীকৃতি জানায় এবং তারপর তাদেরকে জঘন্য ভাষায় গালাগালি করে ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে তারা এসে সেনা প্রধানের কাছে সমস্ত ঘটনার বর্ণনা দেন, তৎকালীন সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া সাহেবের কাছে, এবং ইকবাল করিম ভূঁইয়াও কিন্তু যখন আমাদের সাথে, আমরা ওনাকেও ডেকেছিলাম, ওনার সাথেও কথা বলেছি, এবং উনিও কিন্তু এই ঘটনাটা নিশ্চিত করেছেন। উনি নিশ্চিত করছেন, মানে উনি তো কোনো তো উনি নিশ্চিত করেছেন, উনি বলেছেন, এবং উনি মাতৃবাহিনীতে তাদেরকে মানে ফিরিয়ে এনেছেন। আর তখনকার প্রেক্ষাপটে আসলে আমরা এখন অনেক কিছুই মনে করতে পারি যে এটা হলো না কেন বা ওইটা করে না কেন, কিন্তু যে বিভৎস বর্ণনাগুলি বেরিয়ে এসছে তাতে বোঝা গেছে একটা জিনিস খুব স্পষ্ট। দেখেন, কেউই কিন্তু এই যে চক্র, এইটাকে চ্যালেঞ্জ করে দাঁড়ানোর মতো তৎকালীন পরিস্থিতি এমনভাবে ছিল যে দাঁড়াতে পারে না। আপনি বলছিলেন যে ডেড বডির প্যাকেজ নানা নামে তো ডাকা হয়তো প্যাকেট, আপনি মনে আছে সেগুলো? মোটামুটি আচ্ছা, আমাদের ভিডিওটা আছে, ওটা দেখানো যাবে যে আরো নানা নামে? আচ্ছা আচ্ছা, তো নানা নামে তাদেরকে। আরেকটা জিনিস আপনি আপনাদের তদন্তে আরেকটু বলি, জি, আপনার রিবেল হান্ট বলে একটা অপারেশন করেছিল, রিবেল হান্ট, ইয়েস, ওই বিডিআর বিদ্রোহের পরে, এবং ওই সময় বেশ কিছু বিডিআর সদস্যকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা আটক করেছিল, এবং সাধারণত বিডিআর বিদ্রোহের পরে যারা পালিয়েছিল তারা কিন্তু তাদের স্বনামে থাকতে পারেননি কোথাও। হয়তো বাড়ি বরিশাল থেকেছেন এসে গোপালগঞ্জ, বাড়ি চট্টগ্রাম থেকেছেন খুলনায়, নাম পাল্টিয়ে হয়তো চাকরি বাকরি করেছেন ছোটোখাটো, এবং সেখান থেকেও কিন্তু তাদেরকে উঠিয়ে নেওয়া হয়। আচ্ছা, একজনকে গোপালগঞ্জ থেকে উঠিয়ে নেওয়া হয়, এবং সেখানে তার সাথে একজন ছিল মোটরসাইকেলে, তার মানে প্রত্যক্ষদর্শী আছে, এবং পরবর্তীতে তাকে নদীতে হত্যা করে নদীতে ফেলে দেয়, সেই লাশ ভেসে ওঠে, এবং সেই লাশ শনাক্ত হয় এবং এক জায়গায় কবরস্থ করা হয়েছিল, সেখান থেকে কবর খুঁড়ে পরবর্তীতে তাকে ডিসির অনুমোদন নিয়ে তার পরিবার লাশ দাফন করে তার এলাকায়। আপনারা আপনাদের তদন্তে বলছেন যে নানা কায়দায় হত্যা করা হতো, এর ভিতরে ইনজেকশন পুশ করে হত্যার বিষয় আছে। আমি একটু বলি, তারপরে কখনো গাড়ি চাপা দিয়ে একটু আপনাদের ভিডিওটাও দেখে নিই, যে কোনো একটা ভিডিও, তারপরে আমরা আলোচনা চালিয়েছি। বালতির মতো ভিতরে পা রেখে দিলে আস্তে আস্তে পানি গরম হতো, তখন না, এটা ঠিক না, আপনার ঠিক না, মানে আপনি আপনাদের যে ভিডিওগুলো, আপনাদের যে বক্তব্য, এটা আমাদের ঠিক না, এটা অন্য জিনিস। হ্যাঁ, অন্য জিনিস, আমার মনে হয় এটা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক না। জি, আমি যেটা বলছিলাম যে আপনারা বলছিলেন কাউকে ইনজেকশন পুশ করা হয়েছে, কাউকে গাড়ি চাপা দেওয়া হয়েছে, কারো ট্রেনের নিচে, এই কাজগুলো কেন করা শুরু হয়েছে যদি বলতেন, আর ফাঁকে যদি ভিডিওটা পাওয়া যায় আমাদের দেখবে। প্রথম হচ্ছে, আগে তো আমরা প্রথম দিকে দেখেছি যে উঠিয়ে নেওয়ার পর কয়েকদিন পর তাকে ব্রিজের গোড়ায় অথবা জঙ্গলে গুলি করে রাস্তার পাশে ফেলে দিত, জি, এবং এইটা নিয়ে মানুষের ভিতরে নানান প্রশ্ন শুরু হয়ে গেল। প্রথম দিকে চুরি ডাকাতি মনে করতো, পরবর্তীতে মানুষ আস্তে আস্তে যখন প্রশ্ন করা শিখলো, যে মানে যখন বুঝতে শিখলো যে না, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া হবে না, খুব ট্রেন আপ পিপল ছাড়া এইভাবে গুলি করতে পারে না, যখন মানবাধিকার কর্মী হিসেবে আপনারাও ব্যাখ্যা আমরা তো এটা বহুবার ব্যাখ্যা দিয়েছি। এবং এরপরে যেটা হলো যে তারা তখন আর লাশ রাস্তাঘাটে ফেলতো না, তখন তারা দায় মুক্তি নেবার জন্য, দায় থেকে নিজেরা বাঁচার জন্য তারা এই লাশগুলোকে পেট চিরে বস্তা বেঁধে নদীতে ফেলতো, কখনো কখনো ফ্রিজিং করে রাখা হতো। আজকে হয়তো নিতে পারছে না, কাল বা পরশু দিন সবাইকে গোছায় নিয়ে গেল, তারপর ট্রেন লাইনে ফেলে দিচ্ছে,
এবং হত্যার পরে। হ্যাঁ, এবং ওই যে ইমরুল যে বক্তব্যটা দিয়েছে, জি। এটা আরও 1-2 জন দিয়েছে আমাদের কাছে, যে বরফ মানে বস্তা একদম ধরলে বরফ, তার মানে এদেরকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। তারপর তাদেরকে চলন্ত ট্রেনের নিচে ফেলতো, যাতে মানুষ না বুঝতে পারে যে এইটা এই ধরনের ভিকটিম। এটাকে নিছক ট্রেন দুর্ঘটনা বলে চালায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। একজনের বক্তব্য এবং দিয়ে বাসের নিচে, বাসের নিচে, ট্রাকের নিচে, এটা তো আমরা তখনও পত্রপত্রিকাও পেয়েছি জি, যে এরকম ঘটনা ঘটছে। তা এই জিনিসগুলি তারা করেছে। তারপরে ইঞ্জেকশন পুশ করে একদম অজ্ঞান করে ফেলে তারপর দম আটকে মেরে ফেলতো। এই ঘটনা আমরা নারায়ণগঞ্জের 7 খুনের ব্যাপারে বর্ণনাটা পেয়েছি, জি। একই বর্ণনা আমরা এখানে। তার মানে হচ্ছে এই কৌশলগুলি তারা কিন্তু ভালোভাবে রপ্ত করেছিল। এই কৌশলটা কিন্তু একজন অফিসার বা 2 জন অফিসার না, অনেকেই এই কৌশল অ্যাপ্লাই করত। মানে আপনি বলছেন যে এটা একটা ট্রেন করা হচ্ছে, মানে এটা একটা ঘাতক বাহিনী তৈরি করা হচ্ছে। ঘাতক বাহিনী তৈরি হয়ে গেছিল আসলে 15-15.5 বছর ক্ষমতার ভিতরে এটা হয়েছে। আরেকটা জিনিস আপনাকে বলি, শুধু যে এটা হচ্ছে তা না, এদেরকে জিজ্ঞাসাবাদের সময় যে নির্যাতনগুলি করা হতো এটা কল্পনার বাইরে। যেমন আপনারা দেখেছেন একটা চেয়ার ছিল। আমরা একটু নির্যাতনের একটু কাহিনী শুনি, তারপরে আপনি জি জি এই যে আপনি যেটা কথা বলছেন সেটাই। জি। জি, এই যে চেয়ার ছিল, যেটা আসলে চলুক, আমরা আলোচনাও চালিয়ে যে এটা আপনি শব্দ অফ করে দেখান। জি, এই চেয়ারের কথাই বলছিলেন আপনি। জি, চেয়ারটা আমরা র্যাব 2 CPC 3 এর এই পাসপোর্ট অফিসের উল্টা দিকে, জি, এইখানে আমরা এই চেয়ারটা খুঁজে পাই। খুঁজে পান। ময়লা স্তূপের ভিতর রাখা ছিল যাতে আমরা বের করতে না পারি। যাই হোক, আমরা এটা পেয়েছিলাম। জি, এবং তারপর যেটা খেয়াল করে দেখলাম, নিচে একটা মোটর লাগানো ছিল। তারপর আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে এটার কাজ কিভাবে হতো। তখন দেখা গেল এইটা চেয়ারের সাথে হাত পা বেঁধে আস্তে করে প্রথম চেয়ারটাকে ঘুরিয়ে দেওয়া হতো, তারপর এটা দ্রুত ঘুরানো হতো। আসলে 1-1.5 মিনিটের ভিতরে যাকে বসানো হতো সে নিস্তেজ হয়ে যেত। আপনারা বলছিলেন নোক ট্রেনে ছিঁড়ে ফেলা। এটা পরে জি, একটা মানে ঘুরালে তখন সে বমি করতো এবং নিস্তেজ হয়ে যেত। জি। এবং তার জিজ্ঞাসাবাদের ওই সময়টাতে তারকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হতো। কখনো কখনো হাত পায়ের নখ প্লাগ দিয়ে টেনে বের করে ফেলতো, এরকম নখ নেই, নতুন গজিয়েছে, এরকম ভিকটিমদের সাথে আমাদের দেখা হয়েছে। তারপর ধরেন একটা ছেলে ছিল, খুব বেশি বয়স ছিল না, কিশোর বয়সে তাকে নরসিংদী এলাকার থেকে মাদ্রাসা থেকে উঠিয়ে আনা হয় এবং তাকে এত পরিমাণ নির্যাতন করে যে সে মানে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এখনো ঠিক হয়নি। তার ছবি আমরা দেখিয়েছি, জি, আমরা দেখেছি। জি, এবং সেই ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য আমাদের সহকর্মীরা অনেক কষ্ট করেছেন এবং অনেক কষ্ট করে তাকে আসলে পাওয়া গেছে। আমরা সেই যেখানে নিয়ে ধরে রাখতো প্রথম আয়নাঘর, তার একটু চিত্র দেখবো বিদেশি সাংবাদিকেরই, তারপরে আমরা একটা ব্রেকে যে আবার আলোচনা। আমরা কি দেখাতে পারবো সেই আয়নাঘর যেখানে নিয়ে যেত, নির্যাতন করতো, যেখানে সম্ভব হবে একটু দেখান, দেখি আমরা সেই জায়গাটা একটু। ট্রান্সফার করছি একবার গেট দিয়ে ডুবে সাথে হাতের বাম পাশে, না হাতের ডান পাশে রাখে। আমি যদি একদিক ডুবে হাতের ডান পাশে। সাইজ কি সেলগুলোর? স্যার টয়লেট টাইপ স্যার, বুঝিয়ে বলুন। টয়লেট স্যার, মানে এটা কিন্তু সেনা সদস্য বর্ণনা করছেন কোথায় গিয়ে না। 8 ফিট স্যার, এরকম লম্বা, লোহার গেট লাগানো স্যার, সার্কিল লাগানো। Look at how tiny this room is, This is- and it's still divided into 7 different cells. Look, I'll just come into this one to show you how small it is. I'm about 5 feet 4 inches tall, and I can stand up straight in this particular one, but I cannot extend my arms all the way out. But if you go just next door to this one over here, take a look. I cannot stand up straight. I cannot extend my arms. And imagine that people spend months or উত্তরাস্ত টিএফআই সেল, in these cells. টিএফআই সেলের একটা অংশ ছিল, এটা একেবারে খুব জঘন্যতম একটা সেল, এখানে 4-5টা সেল কিন্তু ছিল। এই আলামতগুলো তো অন্তর্বর্তী সরকারের সময় আবার ধ্বংস করা হয়েছে। আমি সে বিষয়ে কথা বলবো এবং আপনার এই আলোচনা আমরা কন্টিনিউ করব। তার আগে আরও একটি বিরতি নিচ্ছি। দর্শক, আমরা সেই সেলগুলো দেখাবো, আয়নাঘর। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু এর সঙ্গে যারা জড়িত, যারা বিভিন্ন বাহিনীতে ছিলেন, তারা কিন্তু সেই আলামতগুলো আবার নষ্ট করে ফেলেছে। সেই ঘটনা আমরা জানবো। তার আগে আরও একটি বিরতি নিচ্ছি ফ্যাক্ট চেকে। সঙ্গেই থাকুন, ফিরবো একটু পরেই।
দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে এবং আমরা আলোচনা করছি সেই গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশনের সেই প্রতিবেদন নিয়ে, আয়নাঘর নিয়ে, সেখানে নির্মম নির্যাতন নিয়ে, এবং আলোচনা করছেন গুম কমিশনের সাবেক সদস্য মানবাধিকার কর্মী নূর খান। যেখানে আমরা থেমেছিলাম যে আপনি বলছিলেন যে সে আয়নাঘরের জায়গা, সেই জায়গা, আরও একটি কথা বলতে চাচ্ছিলেন আপনি। জি, আমি আয়নাঘরের জায়গায় আসার আগে আমি আরেকটি ঘটনা বলতে চাচ্ছি। যেমন যখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কমিশনটা গঠন করলো এবং যখন কমিশনের কার্যক্রম পত্রপত্রিকা আসা শুরু হলো, মানুষ জানলো, তখন এই জানার পর্যায়ে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তিনি খুঁজে আমাদেরকে বের করলেন এবং আমার সাথে তিনি এসে দেখা করলেন এবং তিনি দেখা করে কিছু কথা বললেন। তার ভিতর একটা কথা হচ্ছে, তিনি এরকম একটি টিমে ছিলেন যে টিমে র্যাবের তিনি সদস্য ছিলেন এবং তিনি একটা মনে কষ্টের ভিতর জায়গা থেকে তিনি আমাকে বলছিলেন। কষ্টটা কি? তিনি একজন মানুষকে, মানে তার টিম, তিনি তো একা না, তার টিম, তার আবার কমান্ডিং অফিসারও আছে, তারা মোহাম্মদপুর থেকে একজন হাফেজ সাহেবকে, কোরআনে হাফেজকে ধরে নিয়ে যায় প্রায় ভোর রাত্রের দিকে। এবং তিনি ওই যখন ধরে নিয়ে যায়, তাদের কোনো সুযোগ ছিল না নাম জিজ্ঞেস করার বা নাম জানার বা চেহারাটা দেখার, কারণ যখন মানুষকে ধরে তার কয়েক সেকেন্ডের মধ্যেই জমটুপি পরিয়ে ফেলে, ওই কালো টুপিটা পরায় ফেললে কিন্তু কেউ খেয়াল করতে পারে না যে কাকে তারা ধরলো, আর নাম জিজ্ঞেস করার কোনো সুযোগ তাদের ছিল না। কিন্তু এই ব্যক্তিটিকে ধরে নেওয়ার সময় যখন রাস্তা দিয়ে যাচ্ছিল মাইক্রোবাস, তখন আজান দেয়। তখন এই ব্যক্তিটি বলেছিল যে, ভাই আমি কিন্তু কোরআনে হাফেজ, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেবেন। এই যে কোরআনে হাফেজ, এইটাই তার নাম মানে হয়ে গেল, মানে এই নামেই তাকে চিহ্নিত করলো সে। এবং তার ভিতরে একটা কষ্টবোধ জাগ্রত হলো যে আমরা একটা কোরআনে হাফেজ লোককে ধরে নিলাম। 5ই আগস্টের পর সে আমাদের মানে কমিশন গঠনের পর আমাদের খুঁজে বের করলো এবং সে পুরা বিষয়টা আমাদের জানালো এবং আমাদেরকে নিয়ে বেশ কয়েকদিন মোহাম্মদপুরের জাপান গার্ডেনের উল্টা দিকে খুঁজে টুজে 2 দিন বা 3 দিন আমরা প্রায় 4-5 ঘন্টা করে ব্যয় করার পরে ওই বাড়িটা চিহ্নিত করতে পারি। এবং চিহ্নিত করার পর বাড়ির মালিক মারা গেছে ইতিমধ্যে। তো মালিকের স্ত্রী আছেন, সন্তান আছে। সন্তান কিছুই বলতে পারেনি, কারণ তখন সে বুয়েটের ছাত্র ছিল এবং সেই বিষয়টা সম্পর্কে ওয়াকিফাল ছিল না, হলে থাকতো। তো তার মার সাথে যখন কথা বললাম, তার মা কনফার্ম করলো যে ইয়েস, আমাদের দোতলা থেকে নিয়ে গেছে, মানে আমাদের এই বিল্ডিং থেকে নিয়ে গেছে। কোরআনে হাফেজ হতে পারে, নাম জানে না। এবং পরবর্তীতে যেটা জানা গেল যে সে মোহাম্মদপুর থানা ছাত্র শিবিরের সম্ভবত প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি ছিলেন, হাফেজ জাকির। হ্যাঁ, এবং এই ঘটনাটা কিন্তু আইসিটিতে চলমান, ইনভেস্টিগেশন চলমান। এবং এইটিতে আমাদের কাছে সে যখন এটা বলেছে, পাশাপাশি সে আরও কিছু নাম দিয়েছে ওই টিমের যারা মেম্বার ছিল। পরবর্তীতে আইসিটি সম্ভবত তাদের সাথে যোগাযোগ করে তাদের সাক্ষাৎকার, তাদের সাক্ষ্য গ্রহণ করেছেন। তো এই যে বিষয়গুলি, এই যে ছোট 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 ঘটনা দিয়ে কিন্তু সমস্ত ঘটনা যে একটা পরিকল্পনা মাফিক হয়েছে এবং এই ঘটনাগুলি যে রাষ্ট্রের অজ্ঞাতসারে হয়নি, রাষ্ট্রের জ্ঞাতসারেই যে হয়েছে, রাষ্ট্র পরিচালনা যারা করতেন তাদের নির্দেশেই যে হয়েছে, এটা খুবই স্পষ্ট। কারণ এখানে বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো সুযোগ নেই। মানে আমি আপনাকে বলতে চাই, এখন আয়নাঘর নিয়ে আপনি জিজ্ঞেস করেছেন। জি, আপনাদের তদন্ত কমিশনের রিপোর্টই আছে যে আপনাদের কমিশন যখন গঠন হয়, এই ঘটনার পরপরই কিন্তু এই যে সেনাবাহিনীর মানে আয়নাঘর তো সেনা সদর দপ্তরের ওখানেই ছিল, তারা কিন্তু আলামত নষ্ট করেছে। একটা কক্ষকে দেয়াল দিয়ে দিয়েছে, টাইলস সরিয়ে দিয়েছে, সেগুলোর ভিডিও চিত্র আমাদের আছে। এগুলো কি দেখানো সম্ভব হবে? এবং ফুটো করে আপনারা এগুলো করেছেন, এটা কিভাবে সম্ভব হলো? আমি আপনাকে আগে একটু একটা জিনিস বলি, আয়নাঘরটা কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আয়নাঘরটা প্রথম দিকে মানুষ যে এটাকে আয়নাঘর হিসেবে চিহ্নিত করেছে, সেটা হচ্ছে ডিজিএফআই হেডকোয়ার্টারের সাথে, যেটা হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেটাকেই রূপক অর্থে আয়নাঘর বলা হতো। এবং সেটি 5 তারিখের
5 তারিখের পর 6 এবং 7 তারিখে এদের হাতে অর্থাৎ ডিজিএফআই এর আয়নাঘরে এবং টিএফআই সেলে যারা ছিল, টিএফআই মানে র্যাব ওয়ানের জি অংশ, মানে ভিতরেই যে টিএফআই সেলটা, এদেরকে ছেড়ে দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে, মানে এখান থেকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে ছেড়ে দেওয়া হয়। হুম্মাম যেমন ছাড়া পেয়েছে, জি ঠিক তেমনি পার্বত্য চট্টগ্রামের মাইকেল তাকে ছাড়া হলে এরকম আরও ওই যে কর্নেল শহীদের যে ব্যবসা প্রতিষ্ঠানে যাদেরকে উঠিয়ে আনা হয়েছে তাদেরও অনেককে ছেড়ে দেওয়া হয়। এবং ছেড়ে দেওয়ার তারিখটা সম্ভবত 6, 7, 8 এরকম। ব্রিগেডিয়ার আজমির কথা বলছি, আজমি সাহেবকেও ছেড়ে দেওয়া হয় টাঙ্গাইল এলাকায় নিয়ে। তো এই ছেড়ে দেওয়ার কাজটা হয়েছে 6 এবং 7 তারিখে। জি আপনাদের দ্রুত শুনতে হবে। জি এই ছেড়ে দেওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে, ডিজিএফআইয়ের যে আয়নাঘর যেটা অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি, এই সেলের ব্যাপক পরিবর্ধন কিন্তু ভিতরে করা হয় এবং এই কাজটি ওই 7-8 তারিখ থেকে শুরু হয় বলে স্পষ্ট বোঝা যায়। আরেকটি পাশাপাশি ওই টিএফআই সেল যেটা র্যাব ওয়ানের ভিতরে, সেখানেও কিন্তু বিভিন্ন টাইলস, আমরা এগুলো দেখতে পারি কিনা এখানে একটু যদি দেখা যায়। হ্যাঁ জি আপনি বলুন। টাইলস ভাঙা হয়, তারপর ওয়াল ব্লক করে দেওয়া হয় যাতে ওই ছোট ছোট সেলগুলি না পাওয়া যায়। কিন্তু আমরা অক্ষত অবস্থায় যে সেলটা পেয়েছি সেটা হচ্ছে র্যাব 2 CPC 3। জি এই আপনার পাসপোর্ট অফিসের উল্টা দিকে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে, কৃষি কলেজের পাশে। জি এইখানে এত ছোট ছোট কক্ষ এবং গাছপালা দিয়ে ঘেরাও, বোঝার উপায় নাই। এবং এইখানে বন্দি রাখা হতো, বন্দিরা তাদের কথাবার্তা এখানে লিখেছেন। আর এখান থেকে মাত্র 20 থেকে 50 গজের ভিতর কিন্তু আবাসিক হল ছিল, মানুষজনের থাকার ব্যবস্থা ছিল, মানে পাবলিকের। কেউ কিন্তু বোঝার কোনো মানে কোনো সুযোগই ছিল না। জি তো আপনার কাছে আমার প্রশ্ন, এই যে একটা আছে, একটা আমি আপনাদের ডকুমেন্টারিটাও দেখেছি, সেখানে একটা ওয়াল দিয়ে একটা জায়গা ঢেকে দিয়েছিল, পরে আপনারা একটা খুঁচিয়ে ওটা বের করেছেন। এইখানে আইসিটির যে টিমটা আছে, ইনভেস্টিগেশন টিম, তাদের সহযোগিতায় এইখানে সেই জায়গাটা, মানে আমরা প্রথম দিন যে বুঝতে পারিনি, পরবর্তীতে আইসিটি টিমকে সাথে নিয়ে যাওয়ার পরে অনুমান করা হলো যে এই জায়গাটা যে বাইরের থেকে যে মানে দৈর্ঘ্যপ্রস্থ ভিতরে ততটা নেই, সেখান থেকে অনুমান করা হলো যে এখানে এই ওয়ালটা ভাঙলে তখন যে আইসিটির প্রসিকিউশন টিম যেটা ছিল, ইনভেস্টিগেশন যারা করে, তারা অত্যন্ত দক্ষতার সাথে ওই জায়গাগুলি মানে এটা ফুটা করে বিল্ডিং, এবং তারপর দেখলো ওর ভিতরে আরেকটা জায়গা আছে যেখানে আজমিকে রাখা হয়েছিল, কয়েকটা সেল আছে। জি কয়েকটা সেল আছে। এইটা হচ্ছে টিএফআই, আর আজমি সাহেবকে রাখা হয়েছিল জেআইসিতে, সেটা হচ্ছে ডিজিএফআই এর হেডকোয়ার্টার। এইটারও পরিবর্তন করা হয়েছে, ওটারও কিন্তু এখন আমার প্রশ্ন আপনার কাছে, এই পরিবর্তনগুলো যারা করলো, আলামত যারা নষ্ট করলো, আরো অনেক ঘটনা আছে, আপনার রং করা হয়েছিল নতুন করে, নতুন রং সরিয়ে ফেলা হয়েছে, তাদের কি আইনের আওতায় আনার কোনো ব্যবস্থাপনা বা আপনাদের তারা তো আছে এখনো নাকি? না নাই, তারা কি এখনো আছে? তারা এখনো মানে তাদের কেউ এখনো কর্মরত অবস্থায় আছে, বাহিনীগুলিতে আছে। জি প্রথম হচ্ছে যে এই দায় যে তৎকালীন যারা ছিলেন মানে যাদের কমান্ড ইয়েতে ছিলেন, তারা দায় তো এড়াইতে পারবেন না, ওই সংস্থাগুলিতে যারা ছিলেন। এবং আমরা কিন্তু সেই মুহূর্তেই প্রথম রিপোর্টে কিন্তু আমরা বলে দিয়েছি কোন জেনারেল সাহেব তখন কার নির্দেশে এই পরিবর্তন, তিনি নিজেই বলেছেন, তিনি নিজেই আমাদেরকে বলেছিলেন যে আমি এটা একটু সুন্দর করতে চাচ্ছি। একদম 1 মিনিটে শেষ করতে হবে যে এই যে গুমের আপনারা এনকোয়ারি করলেন, দায়ী ব্যক্তিদের কি সাকসেসফুলি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে, না তারা এখনো বাহিনীতে আছে? দেখেন, একদম প্রথম হচ্ছে যে আমরা যাদেরকে চিহ্নিত করেছি, যে পরিমাণ মানুষকে, তাদের সবাইকে যে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে এটা বলার সুযোগ নেই। আর যাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে তাদেরকে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাখা হচ্ছে, সেটিও আসলে অপরাধীদের যেভাবে আমাদের বিবেচনা করা উচিত ছিল সেভাবে তো এখন পর্যন্ত আমরা দেখছি না। আর আমরা যে পরিমাণ মানে অপরাধীদেরকে প্রাথমিকভাবে আমরা সন্দেহ পোষণ করেছি, আমরা তো আসলে সন্দেহ পোষণ করেছি, তাদের সবাইকে আইনের আওতায়
বা ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসাবাদের আওতায় এনেছেন, এইটা এখন পর্যন্ত আনতে পারেননি। অসংখ্য তবে ধন্যবাদ। কাজটা চলমান আছে, আমরা বিশ্বাস করি যে এটার একটা বিচারিক প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হবে। অসংখ্য ধন্যবাদ নূর খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি নিজেই গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশনের সদস্য ছিলেন। আমরা হয়তো বা আরও সময় পেলে আরও জানতে পারতাম। দর্শক, আরও অসংখ্য ঘটনা জানার ছিল, জানার আছে তদন্তের ভেতরে। আমরা অন্য কোনো সময় হয়তো বা ফ্যাক্ট চেকে সেগুলো আরও ভালো করে জানবো। আপনারা জানেন প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয়। আগামী রোববার পর্যন্ত বিদায় নিচ্ছি আমি হারুন রশিদ। ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে। শুভরাত্রি।